অবশেষে একীভূত ৫টি ব্যাংক স্বতন্ত্র হচ্ছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন যুগান্তর পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের সংসদ সদস্যের একটি চিঠি দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হওয়ার কারণে অনভিজ্ঞ পর্ষদ বড় ধরনের ক্ষতি করেছে। অর্থাৎ এখানে যে পর্ষদে কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অনভিজ্ঞ, আর এই কারণে এই ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভালোর থেকে ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এই কারণে সবগুলো ব্যাংকে স্বতন্ত্র করার চিন্তা ভাবনা করছে সরকার। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন গ্রাহকগণ, আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। সংবাদের পিন পয়েন্টে বলা হচ্ছে একীভূত না করে প্রকৃত মালিকদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে এই সংসদ সদস্য। পত্রিকায় বলা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকের মারাত্মক ক্ষতি করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এস মনসুর, এমন অভিযোগ ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের। তার মতে প্রায় ১.৫ বছর ধরে অনভিজ্ঞ পর্ষদ দিয়ে এসআইবিএল পরিচালনা করা হয়। এতে গ্রাহক অনাস্থার প্রায় অর্থশূন্য হয়ে পড়ে ব্যাংকটি। সেই কারণে এসআইবিএলকে একীভূত না করে দখলের আগে যাদের হাতে ছিল সেই মূল মালিকদের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে দেয়া এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন তিনি। চিঠির একটি অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও পাঠানো হয়েছে। সংসদ সদস্য চিঠিতে দাবি করেন ২০১৭ সালে শেখ হাসিনার নির্দেশে একটি সরকারি গোয়েন্দা বাহিনীর সহায়তায় অস্ত্রের মুখে ব্যাংকটি নিয়ন্ত্রণ নেয় সাইফুল আলম বা এস আলম। এর আগে ধারাবাহিকভাবে ভালো আর্থিক পারফরমেন্স ছিল এবং শেয়ার হোল্ডারদের প্রতি বছর ২০% পর্যন্ত লভ্যাংশ দেওয়া হতো। ২০২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সোশ্যাল ইসলামী ব্যাংকের এস আলম নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রকৃত মালিকদের হাতে ব্যাংক ফেরত না দিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই ৪ জন স্বতন্ত্র পরিচালক এবং মাত্র একজন উদ্যোক্তা পরিচালকের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়, যা ছিল ব্যাংকটিতে আর্থিক দুরবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটি অদূরদর্শী সিদ্ধান্ত। চিঠিতে আরও বলা হয় সোশ্যাল ইসলামী ব্যাংকের অনেক উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডারদের পরিচালক হওয়ার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও পরিচালনা পর্ষদে তাদের যুক্ত করা হয়নি। তাদের যুক্ত করতে বারবার অনুরোধ করা হলেও বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আহসান এস মনসুর বিষয়টি আমলে নেননি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলেও প্রকৃত উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডারদের অন্তর্ভুক্ত না করায় গ্রাহকদের আস্থা কমে যায়। তিনি অভিযোগ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রকৃত উদ্যোক্তাদের ব্যাংক পরিচালনার দায়িত্ব না দেয়া আরও অনাস্থা সৃষ্টি হয়। এতে জমানো টাকা তুলতে শুরু করেন আমানতকারীরা, ফলে গভীর সংকটে পড়ে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংক যথেষ্ট অর্থের যোগান দিলেও ব্যাংকটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। চিঠিতে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক যাদেরকে পরিচালনা পর্ষদের দায়িত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছে তারা কেউ এর আগে কোনো ব্যাংক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না। প্রায় ১.৫ বছর ধরে অনভিজ্ঞ পর্ষদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ব্যাংকটি পরিচালনা করেছেন। এতে ব্যাংকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদ সদস্য অভিযোগ করেন ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকটিকে অকার্যকর ঘোষণা করে ব্যাংক রেজুলেশন স্কিমের আওতায় নেওয়া হয়, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যে হাইকোর্ট রিট আবেদন করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। আদালত রুল জারি করলেও সংশ্লিষ্ট পক্ষ তার জবাব না দিয়েই একতরফাভাবে একীভূতকরণ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে চিঠিতে অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয় ব্যাংকটির প্রকৃত উদ্যোক্তা এবং শেয়ার হোল্ডারদের হাতে ব্যবস্থাপনা ফিরিয়ে দিলে এবং নতুন বিনিয়োগকারী যুক্ত করা হলে এসআইবিএল দ্রুত ঘুরে দাঁড়াবে এবং আবারও একটি লাভজনক ব্যাংকে পরিণত হবে। এসআইবিএলকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত না করে আলোচনার মাধ্যমে পুনর্গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষজ্ঞরা মনে করেন ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা এবং দক্ষ পরিচালনা নিশ্চিত না হলে এমন সংকট আরও বাড়তে পারে। একই সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণ করায় জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিতে হবে। জানতে চাইলে এসআইবিএল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মেজর ডক্টর রেজাউল হক অবসরপ্রাপ্ত যুগান্তরকে বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রাজনীতি করেছি, কিন্তু ২০১৭ সালে শেখ হাসিনার নির্দেশে একটি গোয়েন্দা বাহিনী আমার মাথায় বন্দুকের নল ঠেকিয়ে এসআইবিএল দখল করে এস আলমের হাতে তুলে দেয়। সেই থেকে ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে, অথচ আমার সময় প্রতি বছর নিয়মিত ব্যাংকটি লভ্যাংশ দিয়ে আসছিল। তিনি বলেন, এসআইবিএলকে একীভূত না করতে আদালতে রিট করেছি, সেই রিটের রায়ও
পক্ষে এসেছে। সুতরাং আমাদের ব্যাংক আবারও আমাদের হাতে ছেড়ে দেয়া হোক। অল্প কিছুদিনের মধ্যেই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। এসআইবিএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিকুর রহমানও একই দাবি করেছেন। তিনি যুগান্তরকে বলেন, লুটেরা বা দখলবাজরা নয়, ব্যাংকটি প্রতিষ্ঠাতা মালিকদের হাতে ছেড়ে দেয়া হোক, তাহলে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে। চিঠিতে উল্লেখ করা হয়, 1995 সালের 22 নভেম্বর শরীফভিত্তিক দ্বিতীয় প্রজন্মের ব্যাংক হিসাবে এসআইবিএল কার্যক্রম শুরু করে। তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ব্যাংকটি উদ্বোধন করেন, যা দেশের ব্যাংকিং ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। ব্যাংকটি মূলত যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে অন্যতম হলেন সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর এম এ মান্নান, নাইজারের সাবেক অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ওআইসির সাবেক মহাসচিব ডক্টর হামিদ আল গাবিত, সৌদি পার্লামেন্টের ডেপুটি স্পিকার এবং ওয়ার্ল্ড মুসলিম লীগের মহাসচিব ডক্টর আবদুল্লাহ ওমর নাসির। আরও যুক্ত ছিলেন সৌদি আরবের সাবেক বাণিজ্য মন্ত্রী আহমেদ আল সালাহ জামজুম। যুক্ত ছিলেন সৌদি আরবের রিলিফ ফান্ড, ইসলামিক সলিডারিটি ফান্ড, ইসলামিক চ্যারিটেবল সোসাইটি এবং হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ সহ দেশি বিদেশি নামি দামি ব্যক্তি প্রতিষ্ঠান। 2000 সালে পুঁজি বাজার তালিকাভুক্ত হয় ব্যাংকটি। বর্তমানে এই ব্যাংকের 181টি শাখা, 240টি উপশাখা এবং 370টি এজেন্ট আউটলেট রয়েছে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি, এসআইবিএল সহ বিভিন্ন রকমের একীভূত যে 5টি ব্যাংক রয়েছে, সেই 5টি ব্যাংকে যদি আলাদাভাবে দায়িত্ব ছেড়ে দেওয়া হয় এবং ব্যাংকগুলো যদি স্বতন্ত্রভাবে পরিচালিত হয়, আশা করা যাচ্ছে এবং গ্রাহকরা মনে করছেন এই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকের আস্থা আবার ফিরে পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।